আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো কি হয়েছে, আবার প্রিপারেশন নিয়ে দেব পরীক্ষা, এতে নৌকা ডুবার কি আছে? নুসরাত হাসল, হেসে ইসরাতের পাশ ঘেঁষে শুয়ে পড়ল, বিড়বিড় করে বলল, কথার কথা বললাম। ইসরাতকে ছেড়ে দিল তার মতো, কথা বলল না আর। দুপুরে খাবার খাওয়ার জন্য ডাকতে এসে নাজমিন বেগম ফিরে গেলেন, কারণ ইসরাত ঘুমিয়ে আছে এখনো। দীর্ঘ 18 ঘন্টা জার্নি করার জন্য শরীর ছেড়ে দিয়েছে। ভালো করে পর্দা টেনে দিলেন যাতে বাহিরের আলো ঘরে প্রবেশ করতে না পারে। শান্তি মতো ঘুমাতে দিলেন দুই বোনকে। রাতের বেলা ইসরাত ঘুম থেকে উঠে ফ্রেশ হলো, ঠান্ডা পড়ে গিয়েছে পুরো দমে। শরীরে গরম কাপড় জড়িয়ে খাবার টেবিলে আসলো। খাবার টেবিলে আজ খাবার ভরপুর, ইসরাতের পছন্দের সব খাবার রান্না করা হয়েছে। ডিম ভোনা, কালা ভোনা, খাসির মাংস, গলদা চিংড়ি মুরগির মাংসের রোস্ট, মাছ ফ্রাই আর অনেক কিছু। নুসরাত চোখ বড় বড় করে তাকালো খাবারের দিকে। নাজমিন বেগম দই এনে রাখলেন টেবিলে, মায়ের দিকে ব্যথিত নয়নে তাকিয়ে দুঃখী গলায় বলল, তুমি এত কিছু রান্না করলে ইশরাতের জন্য, আর আমার জন্য রান্না করলে করো। করলা ভাজি, শাক ভাজি, ছোট মাছ, শুটকি আর হাবি জাবি যা আছে সব। তুমি আমার মা হতেই পারো না। নাজমিন বেগম ক্ষেপে গেলেন। নুসরাতের মাথায় গাঁটটা মেরে বললেন, সবসময় উল্টাপাল্টা কথা বলা, তোকে তো সবসময় রান্না করে খাওয়াই। মেয়েটা আজ 5 মাস পর বাড়ি ফিরলো, একটু তো ভালো মন্দ রান্না করে খাওয়াবো, তাই না? এরকম উল্টোপাল্টা কথা বললে শ্বশুর বাড়ি থেকে লাথি মেরে বের করে দিবে। ভালো মানুষের মতো কথা বল। আমরা বলে সহ্য করছি, অন্য কেউ হলে দু একটা লাগিয়ে দিবে। এই তো আসল কথায় আসছো। তুমি আমার চাচি শাশুড়ি, তার প্রমাণ তোমার কথাই পাওয়া যাচ্ছে। তুমি আমার মা হতে পারো না। নাজমিন বেগমের জল ঝুলে গেল। একে এক বলে দুই বুঝে, এটাকে বোঝানোই বৃথা। নাজমিন বেগম চলে গেলেন কিচেনের দিকে, নুসরাতকে ইগনোর করে। নুসরাত পেছন থেকে সতর্ক গলায় বলল, এই তো প্রমাণ হয়ে গেল তুমি আমার মা না, তুমি হলে ইশরাতের মা। সত্যি করে বলো, তুমি কোথা থেকে আমাকে অ্যাডপ্ট করেছো? নাজমিন বেগম শুনলেন না কথা। নুসরাত আরো কিছু বলতে যাবে, ইসরাত বলল, আব্বু আসছে, চুপ কর, শুনলে একটা মারও মাটিতে পড়বে না, সব তোর পিঠে পড়বে। হেলাল সাহেব শহীদের সাথে কথা বলতে বলতে নিজ জায়গায় এসে বসলেন। ইসরাতকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে নিজের পাশে বসালেন, প্লেটে ভাত বেড়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। কি রে মা, এত শুকিয়ে গেছিস কেন? জাহিন কি তোর খেয়াল রাখে না? ইসরাত কোনো কথা বলল না, হালকা করে হাসলো শুধু। ভাত মাখিয়ে ইসরাত প্রথম লোকমা ভাত মুখে নিতেই লিপি বেগমের ফোন বিকট শব্দে বেজে উঠল। হেলাল সাহেব বিরক্তির গলায় বললেন, এই সময় আবার কে কল দিয়েছে? তোমার বড় ছেলে কল দিয়েছে। কল ধরো তো, দেখো কি বলে। আজ ওর একদিন কি আমার একদিন। কল ধরলেন লিপি বেগম। জাইনের কল দেখে ইসরাত কোনো প্রতিক্রিয়া দেখালো না, নিজের মনের সুখে খেতে লাগলো। কল ধরতেই জাইন লিপি বেগমকে কিছু বলতে না দিয়ে জিজ্ঞেস করলো, ইসরাত কি বাসায় এসছে? অজ্ঞাত লিপি বেগম না জেনে জাইনকে ধমক দিয়ে বললেন, কখন তুমি ওকে এয়ারপোর্টে রেখে এসেছো, আর এখন কল দিয়ে জিজ্ঞেস করছো ইসরাত বাসায় এসেছে কিনা? আমাদের একবার কল করে বলা গেল না ইসরাত বাংলাদেশে আসছে? নুসরাত না গিয়ে আনলে তো কেউই জানতোই না ইসরাত বাংলাদেশে এসেছে। হেলাল সাহেব লিপি বেগমের কাছ থেকে ফোন নিয়ে নিলেন। জাইনকে বজ্রকণ্ঠে ধমক দিয়ে বলতে লাগলেন, জাইন, তুমি এত বেখেয়ালিপানা কখন থেকে শুরু করলে? একে তো তুমি ওর যত্ন নিয়ে গাফেলতি করছো, এখন আবার স্ত্রীকে কোনো ভরসা ছাড়া বাংলাদেশে পাঠিয়ে দিয়েছো। তারপর আমাদের সাথে একবারও এই বিষয় নিয়ে ডিসকাশন করলে না। হেলাল সাহেব থেমে শ্বাস নিয়ে জিজ্ঞেস করলেন, ওর এই অবস্থা কেন? ও এত রোগা হয়ে গেল কিভাবে? আমাদের ঘরের মেয়েকে তুমি ভালোভাবে স্বাস্থ্যবান নিয়ে গেলে আর ফিরিয়ে দিলে কিভাবে? আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি জাইন। নাসির সাহেব ভাইয়ের ওপর বিরক্ত হয়ে বললেন, আহ ভাই, কি শুরু করেছো? স্বাস্থ্য কমে গিয়েছে, আবার বেড়ে যাবে, এত কথা বলার কি আছে? ছেলেটাকে ভালো মন্দ তো আগে জিজ্ঞেস করবে, তা না জিজ্ঞেস করে ধমকাধমকি শুরু করেছো। জাইন হেলাল সাহেবের এত প্রশ্নের বিপরীতে একটা উত্তর দিল না, চুপ করে বাবার কথা হজম করে নিল। ভিন্ন একটা প্রশ্ন জিজ্ঞেস করলো, ইসরাত কোথায়? হেলাল সাহেব কিছুটা অবাক হয়ে গেলেন, এত কথার বিপরীতে ছেলেটা অন্য আরেকটা প্রশ্ন করছে। নিজের বিস্ময় নিজের ভেতর রেখে বললেন, এই তো আমার পাশে বসে খাবার খাচ্ছে। ইসরাতের কাছে ফোন দাও। ফোন লাউডে ছিল বিধায় ইসরাত জাইনের সব কথা শুনতে পাচ্ছিল। ইসরাত নির্লিপ্ত অথচ ধীর কণ্ঠে বলল, আমি অনেক টায়ার্ড ফিল করছি, এখন আমার কথা বলতে একদমই ইচ্ছে করছে না, পরে কথা বলে নেব, আপনারা কথা বলুন। খাবারে পানি ঢেলে ইসরাত খাবার টেবিল থেকে উঠে চলে গেল। হেলাল সাহেব বলে উঠলেন,
আরে মা, খাবারটা তো শেষ করে যা। আমি অনেক টায়ার্ড ফিল করছি বড় আপু, এখন আর খেতে পারবো না, একটু রেস্ট নেওয়া দরকার, শরীর ছেড়ে দিচ্ছে আমার। ইসরাত কোনো রকম কথাগুলো বলে নিজের রুমের দিকে অগ্রসর হলো। চোখে অন্ধকার দেখছে, নাক পিটপিট করছে, সেই সাথে যোগ দিয়ে আবার মাথা যন্ত্রণা শুরু হচ্ছে। মাথা খুলে ফেলে দিতে ইচ্ছে করলো ইসরাতের। জাইন ইসরাতের কথা শুনলো, তবুও চুপ করে বসে রইল ফোনের পাশে। সে সব কিছুর শোধ নিবে খুব তাড়াতাড়ি ইসরাতের কাছ থেকে। জাইনের সাথে বাড়ির সবাই আর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। নুসরাত প্লেটে থাকা খাবার একসাথে সব মুখে পুরে হাত ধোয়ার জন্য উঠে দাঁড়ালো। হেলাল সাহেব ধমক দিলেন, তোর আবার কি হয়েছে? খাবার রেখে উঠে দাঁড়ালি কেন? আরে একটু ভাত নে, এত কম খাবার খাচ্ছিস কেন? নুসরাত মুখের ভাত গিলার চেষ্টা করলো। ভাত চাবাতে চাবাতে ও হুহু করে কিছু বলল। হেলাল সাহেব বুঝলেন না। ইরহাম পানির গ্লাস নুসরাতের দিকে এগিয়ে দিল। নুসরাত পানি দিয়ে ভাত গিলে গলা কিছুটা পরিষ্কার করে বলল, পেট ভরে গেছে আমার, আর খাবো না। হেলাল সাহেব কিছু বলতে যাবেন, লিপি বেগম ইশারা করে না করলেন কিছু বলার। গলার কাছে আসা কথাগুলো গিলে নিলেন হেলাল সাহেব। নুসরাত সিঙ্কে হাত ধুয়ে ইসরাতের রুমের দিকে দৌড় দিল। নিস্তব্ধ রাতে চারিদিকে ঝিরিঝিরি পোকার ডাক শোনা যাচ্ছে। ইসরাত নিজের রুমে একা শুয়ে আছে জানলার দিকে তাকিয়ে। দিনে ঘুমানোর জন্য এখন চোখে ঘুম নেই। এখনো পর্যন্ত মেহরুন্নেসার সাথে কথা বলেনি সে। হঠাৎ দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করলো। কেমন আছো ইশরাত? সকালে তোমার সাথে ঠিক করে কথা বলতে পারিনি। ভালো। ইশরাত, তুমি কিছু মনে না করলে কি কিছু জিজ্ঞেস করতে পারি? ভাইয়া, তো হেজিটেট ফিল করার কিছুই নেই, যা জিজ্ঞেস করে ফেলুন। বড় ভাইয়া কি জানতো তুমি এখানে এসেছো? ইসরাত চুপ থেকে মাথা নাড়ল। আরশ চুপ করে কিছুক্ষণ বসে থেকে কিছু ভাবলো। ঠোঁট কামড়ে ইসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোমাদের মধ্যে এক্স্যাক্টলি কি হয়েছে? ইসরাত ঠোঁটে ঠোঁট চেপে বসে রইল। একবার বলবে ভাবলো, তারপর আবার নিজের মনেই বলল, তাদের স্বামী স্ত্রীর ব্যাপার, অন্য কাউকে কেন বলবে সে? তেমন কিছু না ভাইয়া, হাজবেন্ড ওয়াইফের মনোমালিন্য চলছে, এরকম কিছুই। আর ইউ শিওর ইশরাত? জি আম শিওর। পেছন থেকে নুসরাত টর্নেডের মতো রুমে প্রবেশ করলো। হাতে আইসক্রিম, চিপস, জুস, হাবিজাবি খাবার। নুসরাত রুমে ঢোকার সময় দরজার সাথে ধাক্কা লেগে শব্দ করে উঠল। আরশ চোখ ঘুরিয়ে পেছনে তাকালো। নুসরাতের হাতে আইসক্রিম দেখে ভ্রু উঁচিয়ে নিল। এই ঠান্ডার মধ্যে তুই আইসক্রিম খাবি? নুসরাত কথা না বলে মাথা উপর নিচ নাড়ল। মানবতার খাতিরে আরশকেও শুধালো, আপনি খাবেন? না বোন, তুই খা। নুসরাতের থেকে চোখ ঘুরিয়ে ইসরাতের দিকে তাকালো। ইসরাত তখনও চুপ করে বসে, নির্লিপ্ত চোখে বোন আর বোন জামাইয়ের দিকে তাকিয়ে। তাহলে আসি ইশরাত, কোনো প্রয়োজন হলে নির্দ্বিধায় জানাবে। নুসরাত চিপসের প্যাকেট থেকে চিপস বের করে মুখে পুরল। আরশ ইসরাতের থেকে বিদায় নিয়ে উঠে দাঁড়ালো। কাপড় টেনে ভাঁজ ঠিক করে নুসরাতের পাশ দিয়ে যাওয়ার সময় বাঁকা নয়নে নুসরাতের পানে তাকিয়ে টুকুস করে হাত চিপসের প্যাকেটে ঢুকিয়ে চিপস নিয়ে রুম থেকে বের হয়ে গেল। যেতে যেতে নুসরাতের উদ্দেশ্যে বলল, তাড়াতাড়ি রুমে আয়, না হলে দরজা লাগিয়ে দিব। নুসরাত মুখ ভর্তি চিপস থাকায় হাউ হাউ করে কিছু বলল, যার কোনোটা ইসরাতের আর আরশের বোধগম্য হলো না। সকাল সকাল সৈয়দ বাড়িতে হইচই শুরু হলো। আশিক, মমো, ডেলা আর ইনায়া আসছে। এই সপ্তাহের শুক্রবারে আশিক আর ডেলা ফ্রান্স শিফট হচ্ছে। ডেলা আরও কিছুদিন দেশে সময় কাটাতে চাইছিল, কিন্তু বিজনেসের কারণে যেতে হচ্ছে। ইসরাত নিচে হইচই শুনে রুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আসলো। নিচে নামতেই চোখ গোল গোল করে ইসরাতের পানে তাকালো আশিক, মমো, ডেলা, ইনায়া। ইসরাত সবার এভাবে তাকানো দেখে ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো। সোফার দিকে অগ্রসর হতে হতে জিজ্ঞেস করলো, সারপ্রাইজ কেমন লাগলো? মমো অত্যাধিক বিস্ময় নিয়ে ইসরাতের উদ্দেশ্যে বলল, এটা সত্যি আপু তুমি? না, এটা আমি না। হোয়াট এ সারপ্রাইজ ইশরাত, আমি তো তোকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। এটা কোনো কথা? দেশে আসলে আমাদের জানালি না? ফ্রান্স যাওয়ার আগে বিদায় নেওয়ার জন্য, না আসার জন্য জানাসনি নাকি? তখন একটা কাজে ফেঁসে গিয়েছিলাম, তাই তো আম্মুকে আর মামুকে পাঠিয়ে দিয়েছিলাম। না আসার জন্য এভাবে পর করে দিলি? আচ্ছা, আমাদের বলিসনি ঠিক আছে, আম্মুকে জানালি না কেন? দিনে জানাসনি, রাতে জানালি না কেন? রাতে জানালেও তো আম্মু তখন এসে হাজির হতো তোকে দেখার জন্য। জাইন ভাইয়া কোথায়? দেখতে পাচ্ছি না কেন? আগে শ্বাস নাও ভাইয়া, আস্তে ধীরে জিজ্ঞেস করো, আমি উত্তর দিচ্ছি। একটা একটা করে লাইন বাই লাইন প্রশ্ন করো। আমি উড়ে যাচ্ছি না, এখন তোমার সামনেই আছি। আশিক শ্বাস নিল। প্রথম থেকে প্রশ্ন জিজ্ঞেস করা শুরু করলো। দেশে আসলি জানালি না কেন? ইসরাতের ঠোঁটের আগায় উত্তর ছিল। ইসরাত ঝটপট বলল,
সময় হয়ে ওঠেনি, হঠাৎ করে সব হয়ে গেছে। আম্মু, আব্বু, ছোট চাচু, চাচু, ছোট আম্মু, দাদি, ভাইয়ারা কেউ জানতো না আমি আসছি, শুধু নুসরাত জানতো। দিনে আসলে রাতে জানালি না কেন আমাদের তুই এসেছিস? টায়ার্ড ছিলাম ভাই, এসে শুয়ে পড়েছি। আশিকের শেষ প্রশ্নে ইসরাতকে ভেতর থেকে কিছুটা নাড়িয়ে দিল। সত্যিই তো, সে কি উত্তর দেবে? জাইন কোথায়? যথাযথ উত্তর মগজ থেকে বের হয়ে আসলো না। নুসরাত পা দাপিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসলো। সিঁড়ি থেকে চিৎকার করে সবাইকে সালাম দিল। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? মম উৎফুল্ল ভঙ্গিতে উঠে দাঁড়ালো, দু হাত মিলে গিয়ে নুসরাতকে জড়িয়ে ধরল। নুসরাতের হঠাৎ আশায় আশিকের করা প্রশ্নে ভাটা পড়ল। ইসরাত আর সেটা নিয়ে কথা বলল না, সতর্কতার সহিত আলগোছে এড়িয়ে গেল জাইনের না আসার ব্যাপারটা। কতদিন পর তোমার সাথে দেখা। নুসরাত ভ্রু বাঁকালো। আশিক নিজের কথা ঢুকিয়ে দিল মমর কথার মাঝখানে। এক্স্যাক্ট কতদিন পর নুসরাতের সাথে তোর দেখা হয়েছে? মম হাতের আঙ্গুল গুনতে লাগলো। নুসরাত মমর মাথায় গাঁটটা মেরে বলল, বেশি না ভাইয়া, এই তো 1 সপ্তাহ আগপিছ হবে। এর কথায় কান দিও না তো। নুসরাত মমর হাত মুঠোয় বন্দি করে নিচে নেমে আসলো। নুসরাত আর মম একসাথে সোফায় বসতেই ডেলার পেটের দিকে চোখ পড়ল। পেট কিছুটা ফোলা ডেলার। নুসরাত চোখ ওদিকে রেখে ভ্রুকুচকে ফেলল। মমর দিকে বিস্ময় নিয়ে একবার তাকিয়ে আবার আশিকের দিকে তাকালো, তারপর আবার ডেলার পেটের দিকে। নিজের সিক্স সেন্স যা বলছে, তাহলে সে ফুপু হতে চলেছে। আশিকের দিকে সন্দেহের চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমি যা ভাবছি বা দেখছি তা কি সত্যি? আশিক নুসরাতের এমন সন্দেহ দৃষ্টি দেখে থতমত খেল। চোখ ঝাপটে নুসরাতের দিকে পূর্ণ দৃষ্টি ফেলে বলল, কি ভাবছিস তুই? নুসরাত ঠোঁটে ঠোঁট চেপে হাসলো, গলা ফাটিয়ে চিৎকার করে বলল, জেলা ভাবিকে প্রেগনেন্ট। নুসরাতের এরকম গলা ফাটিয়ে প্রশ্ন করা দেখে আশিক কিছুটা লজ্জা পেয়ে গেল। ডেলার লজ্জায় গালগুলো লাল টকটকে হয়ে গেল। মাথা নাড়িয়ে হ্যাঁ বলতে নুসরাত লাফ দিয়ে উঠে দাঁড়ালো। তাহলে আমার সন্দেহ সত্যি। তুমি তো ইশরাত বিদেশ থেকে আসার বড় সারপ্রাইজ দিয়ে দিলে, আর এতদিন আমাদের বললেই না। মমর পিঠে ধূপধাপ কিল বসালো নুসরাত। মম পিঠে হাত বুলিয়ে চোখ মুখ অন্ধকার করে নুসরাতের দিকে তাকালো। অভিমানী গলায় বলল, আমাকে মারলি কেন? আমি কি করেছি? নুসরাত আঙ্গুল তুলে মমকে ঠোঁটে হাত চেপে চুপ দেখালো। মম নাক ফুলিয়ে তাকিয়ে থাকলো নুসরাতের দিকে। কিছু বলতে নেবে নুসরাত বলল, চুপ বেডি, তুই আর একটা কথা বললে পিডিয়ে তোকে তক্তা বানিয়ে দিব। আমাদের বাড়িতে 2 দিন পর পর আসিস, আর তুই বললি না ডেলা ভাবির বাচ্চা হবে। তোকে তো আমি। নুসরাত আবার তেড়ে গেল মমর দিকে। ইরহাম এসে আটকালো। নুসরাত দাঁত কিরমির করে কটমট শব্দ করল। ফিসফিস করে ইরহামের আর মমর শোনার মতো করে বলল, শালি বলেনি ওর ভাইয়ের 2 দিন পর বাচ্চা হবে? তুই কি সুন্দর চেপে গেছ। এ নাকি আমার বন্ধু। তুইও তো কত কি বলিস না আমাদের। আমরা কি তোকে এরকম জানার পর পিটিয়েছি যে তুই আমাকে গরুর মতো পেটেছিস? ইরহাম মাথা নাড়ল মমর কথায় তাল দিয়ে। সে সমান ভুক্তভোগী এই বিষয়ে, তাই মমর সাপোর্ট করলো। নুসরাত থতমত খেয়ে ঢুক গিল। নিজে সাফাই দিয়ে বলল, আমি না বললে সেটা অন্য বিষয়। তুই কেন আমাকে বললি না আগে? আমি নিজের ব্রেন কাজে লাগিয়ে কেন জানবো ভাবির বাচ্চা হবে? তোর ব্রেন কাজে লাগিয়েছিস কোথায়? পেট উঁচু দেখেই তো আন্দাজে ঢিল ছড়লি। তোর ঢিলটা শুধু ঠিক জায়গার মধ্যে বসেছে, এখানে তুই ব্রেন কাজে লাগালি কই? আর ভাইয়া তো বলতে না করলো, সে নিজে এসে বলবে বলেছে তোকে আর আরশ ভাইয়াকে। আশিকের দিকে ক্ষিপ্ত চোখে তাকিয়ে মম কিছুটা রুড় গলায় বলল, ভাইয়া এখন বলছো না কেন বলো? হাঁ করে আমার আর ওর মুখ দেখছো কেন? তুমি তো তখন বললে না ও জানে না, তাহলে তুই আর জানাস না? আমি নিজে সারপ্রাইজ দিব নুসরাতকে। আশিক চোরের মতো মুখ লুকালো। নুসরাত মমকে বেশি কথা বলতে দেখে হম্বিতম্বি করে এগিয়ে গেল। ইরহাম নুসরাতকে হাত ধরে আটকালো। নুসরাতদের থেকে 2 হাত দূরে দাঁড়িয়ে থেকে এসব মনোযোগ সহকারে দেখছে ইসরাত, ডেলা, আশিক আর ইনায়া। ইরহাম সর সামনে থেকে। শালিকে আরো 2টো না দিলে হবে না। শালি বেশি মুখ চালাচ্ছে আজকাল। নুসরাত শার্টের হাতা গুটিয়ে নিল মমকে কয়েক ডোজ দেওয়ার জন্য। মম কিছুটা ভয় পেল এবার। যেভাবে তাকাচ্ছে তার দিকে মনে হচ্ছে পিষে ফেলবে। ইসরাতের দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বলল, আপু দেখো না কি করছে, কিভাবে হাত গুটাচ্ছে আমার মতো এক অবলা মেয়েকে মারার জন্য। প্লিজ বাঁচাও এই পিশাচিনীর হাত থেকে। ইসরাত বিরক্ত হয়ে নুসরাতের দিকে তাকালো। নুসরাতের দিকে এগিয়ে এসে টেনে নিয়ে গেল সোফার দিকে। সোফার ওপর বসিয়ে মাথায় 2টো থাপ্পড় মারল। গুন্ডি হচ্ছিস দিন দিন।
নুসরাত মাথা নাড়িয়ে না বলল, আবার ওপর নিচ নাড়িয়ে হ্যাঁ বলল। ইসরাতের কথার উত্তর দুটোই দিল। ইসরাত নুসরাতের হাত চেপে ধরে নুসরাতের পাশে বসে ডেলার দিকে মনোযোগ দিল। ডেলার আগের তুলনায় কিছুটা স্বাস্থ্যবান হয়ে গিয়েছে। দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। দেখলেই ইচ্ছে করছে ফোলা গালগুলো টিপে দিতে। হালকা হেসে ইসরাতের দিকে তাকিয়ে থাকলো ডেলা। ইসরাতও অধর প্রসারিত করলো ডেলার দিকে তাকিয়ে। চোখাচোখি হতে ডেলা কিছু জিজ্ঞেস করার জন্য গাইগুই করলো। ইসরাত ডেলার অস্বস্তি বুঝে নিজে থেকে জিজ্ঞেস করলো, ভাবি কয় মাস চলছে আপনার? ডেলা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। ইসরাতের কথার উত্তর দিতে গিয়ে একটু সময় নিল ডেলা। তারপর নিজেকে স্বাভাবিক রেখে বলল, 4 মাস চলছে। তোমার অবস্থা কেমন? যেমন দেখছেন। আর আপনার তো বাংলা দেখছি পারফেক্ট হয়ে গিয়েছে। ডেলা হালকা হাসলো। তারপর জিজ্ঞেস করলো, আর চাইনিজ? কথাটা বলতে গিয়ে বারবার আটকে গেল ডেলা। ইসরাত স্বাভাবিক গলায় বলল, জি, ওনারও ভালো অবস্থা। কিছু মনে না করলে আমি কিছু কি জিজ্ঞেস করতে পারি? একটু পার্সোনাল আর কি। জি, জিজ্ঞেস করুন। তোমরা বাবু কবে নিবে? কোনো প্ল্যানিং করেছো? ইসরাত ঢোক গিল। নুসরাত কেসে উঠল। ইরহাম আর ইনায়া ঠোঁট চেপে হাসতে লাগলো। মমও বিবাহিত মানুষদের মাঝখানে বসে নিজেকে সিঙ্গেল পুত্তর মনে হলো। এখানে সবাই বিবাহিত, শুধু সে অবিবাহিত। এখনো কোনো প্ল্যানিং করিনি, ইনশাআল্লাহ শীঘ্রই কিছু প্ল্যানিং করব। নুসরাত উঠে দাঁড়ালো ব্যাঙের মতো লাফ দিয়ে। নুসরাতকে ব্যাঙের মতো লাফ দিয়ে দাঁড়াতে দেখে মমো আর ডেলা নুসরাতের দিকে তাকালো। ইসরাত আর ডেলার দিকে তাকিয়ে চোখ বাঁকা করে নুসরাত বলল, তোমাদের দুজনের লজ্জা লাগছে না আমার মতো এক মেয়ের সামনে বসে বিবাহিত মহিলাদের মতো অ্যাডাল্ট কথাবার্তা ডিসকাস করছো? লজ্জায় তো আমার গাল লাল হয়ে গিয়েছে। নুসরাত গালে হাত দিয়ে বলল, দেখো গাল কেমন গরম হয়ে গিয়েছে লজ্জায়। নুসরাতের কথায় ফোড়ন কেটে পেছন থেকে আরশ বলল, কে মেয়ে? আমি তো মেয়ে কাউকে এখানে দেখতে পাচ্ছি না। নুসরাত নিজের দিকে তর্জনী আঙ্গুল তুলে ইশারা করে বলল, এই যে আমি মেয়ে। নুসরাতের কথায় পাত্তা না দিয়ে আরশ বলল, আমি তো এখানে কোনো মেয়ে দেখতে পাচ্ছি না। আমি শুধু দেখতে পাচ্ছি 4 জন নারীর মধ্যে এক রোগা মহিলা দাঁড়িয়ে আছেন। নুসরাত আরশের কথায় পাত্তা দিল না। ইরহাম আরশের কথা শুনে ঠোঁট চেপে হালকা শব্দ করে হেসে উঠল। আরশ নুসরাতের থেকে কোনো পাত্তা না পেয়ে ডাইনিং টেবিলের দিকে চলে গেল। নুসরাত মোহাম্মদ দিকে তাকিয়ে বলল, দেখ লজ্জায় আমার গাল হয়ে গিয়েছে। যা তো শালি, আয়না নিয়ে আয় দেখি গাল কেমন লাল হয়েছে। উপন্যাসের নায়িকাদের মতো টকটকে কি হয়েছে? উপন্যাসের নায়িকারা লজ্জা পেলে তাদের গাল গোলাপ ফুলের পাপড়ির মতন লাল হয়ে যায়। আমারও কি হয়েছে? তোর গাল তো লালের ল হয়নি। নুসরাত বিস্ময় নিয়ে ব্যথিত গলায় বলল, সত্যি, কিন্তু গল্পের শ্যামলা নায়িকাদের তো লজ্জায় শ্যামলা গালও লাল হয়ে যায়, আমার কেন হলো না? মমো আর ইরহাম একসাথে গলা মিলিয়ে বলল, 99.99% সত্যি, তোর গাল একটুও লাল হয়নি। নুসরাত হে হে করে হেসে উঠল, সাথে মমো আর ইরহাম। এতক্ষণ যে ঢঙ্ক ছিল নুসরাত তা বুঝতে পারল ডেলা আর ইনায়া। ডেলা আর ইনায়া সিরিয়াসলি নিয়ে নিয়েছিল নুসরাতের কথা। ইনায়া ঘটনা বুঝতে পেরে হেসে সোফায় গড়াগড়ি খেল। এর মধ্যে লাঠি ভর দিয়ে মেহরুন্নিসা এসে হাজির হলেন। ইনায়ার পিঠে হালকা গুঁতো দিয়ে বললেন, কি গো, তোর বোন তো সুখবর দিয়ে দিল, তুই কবে দিবি? ইনায়া লজ্জা পেয়ে মুখ লুকালো। নুসরাত প্রচন্ড কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, তুমি জানতে দাদা আশিক ভাইয়ের? নুসরাত শেষের কথা না ভুলে 2 হাত পেটের কাছে বেঁধে ওপর নিচ করল। মেহরুন্নিসা বুঝতে পারলেন না নুসরাত কি বলছে। যখন বুঝতে পারলেন তখন বললেন, ও তুইও এটা বলছিস? নুসরাত মাথা নাড়ালো। আরে আমরা সবাই জানতাম তুই শুধু ইশরাত, জাইন, আয়ান, আরশ আর ইরহাম ছাড়া। তুইও তো জানতে পারতি। এখন অফিস চলে যা বলে জানতে পারিসনি। সবাই জানতো, শুধু এই বাড়িতে থেকে আমিই জানতাম না কিছু। আজকাল বাড়ির অনেক বিষয় সম্পর্কে অজ্ঞাত হয়ে যাচ্ছি। মনে হচ্ছে নজর রাখতে হবে এখন থেকে, অফিসে আর যাওয়া যাবে না। কত ক্লাইম্যাক্স মিস হয়ে যাচ্ছে অফিসে যাওয়ার জন্য। মেহরুন্নিসা মাথা নাড়ালেন। নুসরাত কিছুক্ষণ কিছু ভেবে বলল, ট্রিট কই আমাদের? একে মিষ্টি খাওয়ালে না, 2 ট্রিটও দিলে না। ট্রিট না দিয়ে শু হয়ে যাবে তা তো হবে না, আমাদের ট্রিট চাই। টাকা দিয়ে দিবে, তুই সবাইকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কিছু খেয়ে নিস। নুসরাত ঠিক আছে বলে সকালে নাস্তা করার জন্য ডাইনিং টেবিলের দিকে চলে গেল। এর মধ্যে লিপি বেগম সকালে নাস্তা করার জন্য সবাইকে ডেকে পাঠালেন। আহান এসে সবাইকে নাস্তা করার জন্য ডাইনিংয়ে যাওয়ার জন্য বলল। ডেলা পেটে হাত চেপে উঠে দাঁড়ালো। মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে
খাবার টেবিলের দিকে অগ্রসর হলো। ইনায়া লজ্জা নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। বাড়ির বড়দের সাথে কুশল বিনিময় শেষে সবাই খাবার খেতে বসলো। হেলাল সাহেব ডেলার দিকে ইশারা করে বলল, ওকে, ফ্রুটসের প্লেট এগিয়ে দাও। আমি নিতে পারবো বড় মামা, আপনি ব্যস্ত হবে না। হেলাল সাহেব হাসলেন। ইসরাতের দিকে তাকিয়ে ধীরে জিজ্ঞেস করলেন, পরোটা আর একটা দিব? ইসরাত মাথা নাড়িয়ে না করলো। নুসরাতের দিকে দৃষ্টি দিলেন, যে দুটো পরোটা প্লেটে নিয়ে আরাম করে শোয়ার মতো করে চেয়ারে বসে আছে। সবার দিকে তাকিয়ে তাকিয়ে মুখে পরোটা পুড়ছে, তারপর ইরহামের সাথে ফিসফিস করে কিছু কথা বলছে। হেলাল সাহেব গম্ভীর গলায় বললেন, নুসরাত মা। নুসরাত নড়ে চড়ে হেলাল সাহেবের দিকে তাকালো। চোখ বাঁকা করে হেলাল সাহেবের দিকে তাকাতেই তিনি বললেন, খাবার খাওয়ায় মন দাও, পটর পটর করা বন্ধ করো, গল্প করার অনেক সময় পড়ে আছে। লিপি, ওকে আরেকটা পরোটা দাও। নুসরাত মুখ কালো করে খেতে লাগলো। আরশের নুসরাতের রিয়াকশন দেখে মজা লাগলো। নুসরাতের পেছনে লাগতে হাতে চিমটি কাটলো। নুসরাত আরশের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালো। আরশ কিছু হয়নি এমন করে খেতে লাগলো। নুসরাত ঠাস ঠাস করে আরশের উরুতে দুটো থাপ্পড় মারল। লিপি বেগম আর চোখে নুসরাত আর আরশের দিকে তাকিয়ে সরে গেলেন। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে সবাই হাত ধুয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে চলে গেল। সময় 12:44। অনেকক্ষণ অপেক্ষা করার পর ইনায়া যখন দেখলো জায়ান নিচে নামছে না, তখন ভ্রু বাঁকিয়ে তাকালো। নুসরাত, মমো আর ইরহাম একে অপরের সাথে বসে ফিসফিস করে কথা বলছে। কিছুক্ষণ পরপর চোরের মতো লুক দিচ্ছে। ইসরাতের সাথে ডেলা কথা বলছে। আশিক আরশের সাথে বাইরের দিকে হাঁটতে বের হয়েছে। ইনায়া নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, জায়ান কোথায়? দেখতে পাচ্ছি না। নুসরাত চোখ উপরের দিকে তুলে ঝাপটে জিজ্ঞেস করলো, ভাবি ভাইয়া কোথায় আমরা কিভাবে জানবো? তা তো আপনি ভালো জানবেন। নুসরাতের কথায় লজ্জা পেল ইনায়া। মমো ইনায়ার দিকে তাকিয়ে বলল, আরে ভাবি লজ্জা পাচ্ছেন কেন? আমরাই তো, লজ্জা পাওয়ার কোনো প্রয়োজন নেই। ভাবি ভাইয়ার কথা জিজ্ঞেস করতে লজ্জা লাগলো না? আর এখন দেখছি নুসরাত আপনাকে কথাটা বলতেই লজ্জায় লাল নীল সবুজ হলুদ হয়ে যাচ্ছেন। আপনি কি ভাইয়াকে দেখার জন্য ভেতরে ভেতরে তরপাচ্ছেন? তাহলে তরপাতে থাকেন, কারণ আপনি ভাইয়ার দেখা আজ পাচ্ছেন না ভাবি। ইনায়া লজ্জায় মরিমরি অবস্থা। ইরহাম ইনায়াকে বিন্দুমাত্র ছাড় দিল না। নুসরাতের কথার সুর ধরে বলল, ভাইয়া তো আপনার অপেক্ষায় দিন রাত আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাইয়া এখন আকাশের তারা হয়ে গিয়েছে ভাবি গো। জায়ান দোতলার রেলিংয়ের ওপর হাত রেখে ইরহামের দিকে তাকিয়ে চঞ্চল গলায় বলল, কে আকাশের তারা হয়ে গিয়েছে? ইরহাম থতমত খেলো। মমো আর ইরহাম দুজন দুজনের মুখ চাওয়াচাওয়ি করলো। নুসরাত নির্লিপ্ত ভঙ্গিতে শরীর ছেড়ে শুয়ে পড়ল। জায়ান কথার উত্তর না পেয়ে ইনায়ার দিকে তাকালো। ইনায়ার দিকে পূর্ণ দৃষ্টি ফেলে বলল, একটু আসো তো ইনায়া। ইনায়া মুখ লুকানোর জায়গা খুঁজল। জায়ান কথাটা বলে নিজের রুমের দিকে চলে গেল। নুসরাত ইনায়াকে লজ্জা দিতে বলল, যান ভাবি যান, আপনার ভাতার আপনাকে ডেকে পাঠিয়েছে, আজ কেউ নাই বলে। দীর্ঘশ্বাস ফেলল। সামনের দিকে তাকিয়ে যখন দেখলো ইনায়া এখনো সামনে বসে আছে, নুসরাত ভ্রু বাঁকালো। ইনায়াকে কিছুটা আদেশের স্বরে বলল, আমার ভাসুর আপনাকে ডেকে পাঠিয়েছে, তাড়াতাড়ি যান মেজো ভাবি, না হলে টেম্পারেচার হাই হয়ে যাবে। ইনায়া উঠে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। লজ্জায় চোখ মুখ কান লাল হয়ে গিয়েছে। শুভ্র বনের হওয়ায় একটু বেশি লাল হয়ে যাওয়া মুখ নাক গাল বোঝা গেল। নুসরাত ইনায়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ইসরাতের দিকে তাকালো। ইসরাত আর ডেলা নিচু স্বরে গল্প করছে। নুসরাত ইসরাতের আর ডেলার কথা শোনার জন্য কান পাতল। যখন তাদের আলোচনার বিষয়বস্তু শুনল, চোখ মুখ কালো করে উঠে দাঁড়িয়ে গেল। নুসরাতকে লাফ দিয়ে উঠে দাঁড়াতে দেখে ইসরাত চোখ মুখ উল্টে নিল। নুসরাত ফাটা বাঁশের মতো চিৎকার করে বলল, আমাদের মতো অবিবাহিত সিঙ্গেল কমিটির মেম্বারদের সামনে বসে তোমরা দুজন আবার বিবাহিত মহিলাদের মতো কথা বলছো? ইরহাম উঠে গেল। নুসরাত কখন কি বলে দেয়, পরে সে মেয়েদের মধ্যে বসে একাই লজ্জা পাবে, তাই এখনই পালিয়ে যাওয়াই উত্তম। ডেলা অবাক হয়ে নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি শুনেছো তুমি? ওই তো বলেছিলে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে কিনা। ডেলা মুখ ব্যাঙের মতো হাঁ হয়ে গেল। ইসরাত চোখ মুখ অন্ধকার করে নুসরাতের দিকে তাকালো। এত জোরে বলার কি প্রয়োজন ছিল? ধীরে কথা বলতে পারে না এই মেয়ে? ইসরাত সতর্ক গলায় নুসরাতকে শাসিয়ে নিল। চোখ রাঙিয়ে আদেশ করলো, ধীরে কথা বলো, আমরা কেউ এখানে কম শুনি না। ধীরে কথা বলবো কেন?
আমার গলা যেমন আমি সেরকম কথা বলবো। আরশ আর আশিক দূর থেকে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। আরশ এবার রাশভারী গলায় বলল, তুই তো ফাটা বাস, ফাটা কলসি বাজে বেশি, তুইও সেরকম। নিজেকে অবিবাহিত আর সিঙ্গেল দাবি করতে তোর বিন্দুমাত্র লজ্জা লাগে না? নুসরাত দুপাশে মাথা নাড়িয়ে আরশের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, জি না, আমার বিন্দু মাত্র লজ্জা লাগে না। আমি যদি আরো 4টে প্রেম আর 2টো বিয়ে করি তাহলে আমার রিলেশনশিপ স্ট্যাটাস একটাই থাকবে, আই এম অলওয়েজ সিঙ্গেল। এদিকে সিঙ্গেল মমো চোখ মুখ কালো করে সবার দিকে তাকিয়ে থাকলো, কারণ এখানে সবাই বিবাহিত আর সে নাম্বার 1 সিঙ্গেল প্লাস অবিবাহিত। আরশ রাগী চোখে নুসরাতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল। নুসরাত আরশে তাকানো একদম পাত্তা দিল না, আবারও কান পাতল ডেলা আর ইসরাতের কথা শোনার জন্য। রাত 11টা। মমো, ইনায়া, ডেলা, আশিক বিদায় নিচ্ছে। লিপি বেগম থেকে যাওয়ার জন্য বলছেন, আগামীকাল সকালে উঠে চলে যাবে। কিন্তু আশিকের এক কথা, সেই তো সকালে চলেই যেতে হবে, তাহলে এখন থেকে কি লাভ হবে? অগত্যা বিদায় নিয়ে সবাই গাড়িতে উঠে চলে গেল। ইনায়া যাওয়ার সময় বারবার জায়নের দিকে ফিরে তাকিয়ে তাকিয়ে গেল। রাত 12টা বেজে 40 মিনিট। নুসরাত রুমের দরজা জানালা লাগিয়ে চোরের মতো এদিক সেদিক উকি ঝুঁকি মারতে লাগলো। ইসরাত নুসরাতের চোরের মতো বিহেভিয়ার দেখে কপালে ভাঁজ ফেলে নুসরাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কি হয়েছে? এরকম চোরের মতো বিহেভ করছিস কেন? ফ্রান্স থেকে কি নিয়ে এসেছিস আমার জন্য? কিছু আনিনি। বললেই হলো। হ্যাঁ হলো। নুসরাত গালে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে বলল, যাওয়ার সময় তুই 2টো লাগেজ নিয়ে গিয়েছিলি আর এখন নিয়ে আসছিস 4টে, তার মানে তুই জম্পেশ জিনিস নিয়ে এসেছিস। লাগেজের চাবি দে। নেই। নুসরাত রুমের দরজা খুলে দৌড় দিল। ইসরাত ভ্রু বাঁকিয়ে দরজার দিকে তাকিয়ে থাকলো। 5 মিনিট পর নুসরাত ছুটে রুমে এসে দরজা লক করে দিল। নুসরাতের হাতের দিকে তাকাতে ইসরাতের চক্ষু চড়কগাছ হয়ে গেল। লাগেজের তালা খোলার জন্য নুসরাত হাতুড়ি নিয়ে এসেছে স্টোর রুম থেকে। ইসরাত বিস্ময় কাটিয়ে নুসরাতের দিকে তাকাতেই দেখলো হাতুড়ি দিয়ে তালা পিটিয়ে ভেঙে ফেলেছে। চেন খুলে লাগেজের ভেতরে তাকাতেই নুসরাতের চোখ মুখ হাঁ হয়ে গেল। ইসরাত লাগেজ ভর্তি ব্র্যান্ডের ব্যাগ আর জুতো নিয়ে আসছে। সেন্ট লরেন্টের হাই হিল নুসরাত হাতে নিয়ে জিজ্ঞেস করলো, এর প্রাইস কত? 800 টাকা। 800 টাকা মিন 800 ইউরো। বাংলার টাকায় কত হয়? নুসরাত নিজেই গুনলো হাতের মধ্যে, চোখ মুখ বড় বড় করে বলল, 90,000 টাকা এর দাম। ইসরাত ওই রকম বলতেই নুসরাত অজ্ঞান হওয়ার মতো চোখ বন্ধ করে শীতের মধ্যে মেঝেতে শুয়ে পড়ল। ইসরাত বলল, আরে আরে কি করছিস? এত টাকা দিয়ে তুই এই বালের জুতা কিনে এনেছিস? বালের জুতা কেন বলছিস? জুতোটা কত সুন্দর। নুসরাত ধীরে ধীরে সব বের করে দেখলো, তার পছন্দ মতো কোনো জিনিস খুঁজে পেল না। ইসরাত ব্যাগি প্যান্ট 4টে নিয়ে এসছে, 4টে কার্গো প্যান্ট আর স্লিপার নিয়ে আসছে। নুসরাত আরেকটা লাগেজ খুলতেই সেখান থেকে খাবারের জিনিস বের হলো। বিভিন্ন ধরনের চকলেট, কিটক্যাট, আমুল ডার্ক চকলেট, ডাব, কিন্ডার বয় নামা, ডেইরি মিল্ক, পিঙ্কেলস, লেস, আরও অনেক চকলেট, চিপস। নুসরাত লাগেজের চেন বন্ধ করে পরের লাগেজ খুলতে নিবে। ইসরাত বলল, আব্বু, চাচু, ফুপু, ভাইয়া আর আম্মুদের জন্য ওটাও? তোর কোনো জিনিস নেই ওখানে? নুসরাত তবুও খুলল। লাগেজের ভেতরে প্যাকিং করে রাখা সবার জিনিস আলাদা আলাদাভাবে, যা যা জিনিসের প্যাকেটের ওপর যার যার নাম লেখা। আরশের জন্য কিনা শার্ট ইসরাত এক কোনায় আরশ ভাইয়া লিখে প্যাকিং করে রেখেছিল। নুসরাত আরশ লেখা দেখে আরশের প্যাকেট খুলে আরশের জন্য রাখা কাপড় বের করে দেখতে লাগলো। আরশের জন্য রাখা কাপড়গুলো নুসরাতের পছন্দ হলো। ইসরাতকে উদ্দেশ্য করে বলল, এই তুই যেগুলো কাপড় আরশের জন্য নিয়ে এসেছিস ওইগুলো আমার পছন্দ হয়েছে, আমি নিয়ে নিই কাপড়গুলো। নিয়ে নে, আমি ভাইয়াকে নতুন কিনে দিব। আর আমাকে যা দিব কিনে। এখন লাগেজ গুছিয়ে এসে ঘুমা। রাত 3টে। নুসরাত নিশাচর প্রাণীর মতো এদিক থেকে ওদিক পাচারি করছে। হঠাৎ কলিং বেল বেজে উঠতেই নুসরাত ভ্রু বাঁকিয়ে মেইন দরজার দিকে তাকালো। এই অসময়ে আবার কি এলো ভেবে নুসরাত নিচতলার দিকে অগ্রসর হলো। দরজা হতে 2 হাত দূর থেকে প্রস্তুতি নিল হুডির হাতা গুটিয়ে। আবার কলিং বেল বাজতেই নুসরাত দরজার ওপাশের ব্যক্তিকে গালি দিল, আরে দাঁড়া, দরজা খুলছি। এত কলিং বেল বাজাচ্ছিস কেন? মানুষ ঘুমিয়ে আছে। তোর মতো বালের জন্য রাতের বেলা দরজার সামনে দাঁড়িয়ে কেউ অপেক্ষা করছে না। দাঁড়া বাপ আমার, খুলছি দরজা আমি। কলিং বেলের উপর থেকে হাত সরা বাপ আমার।
নুসরাত মেইন দরজা খুলল খুবই সতর্কতার সহিত। দরজার ওপাশের ব্যক্তিকে দেখে অবাক হলো, কিন্তু অবাকতা গিলে নিয়ে চোখ মুখ তীক্ষ্ণ করে তাকিয়ে রইল দরজার ওপাশের ব্যক্তির দিকে। দরজার ওপাশের ব্যক্তি রাশভারী গলায় বলল, ভেতরে ঢুকবে সে দরজার সামনে থেকে সরতে। নিরিবিলি পরিবেশ, কোথাও কোনো পোকামাকড়ের ডাকার শব্দ শোনা যাচ্ছে না। নুসরাতকে সরতে না দেখে জাইন এক দৃষ্টিতে নুসরাতের দিকে তাকিয়ে আছে। নুসরাত জাইনকে শান্ত দৃষ্টিতে তার দিকে তাকাতে দেখে 1 মিনিট বলে মেইন দরজা আটকে দিল। কিচেনের দিকে পা চালিয়ে যেতে যেতে ভাবলো ইসরাতের কাছ থেকে মাল পেয়েছে, এবার জাইনের কাছ থেকে মাল পাবে। শুধু গিফট আর গিফট, আয় হায়। নুসরাত নিজের চিন্তা ভাবনা এক পাশে রেখে কিচেনের দিকে অগ্রসর হলো। মিষ্টির রশি এক কোণে অবহেলায় পড়েছিল, তা তুলে নিল হাতে। মিষ্টির রশি আর কাঁচি হাতে নিয়ে দৌড়ে দরজার দিকে অগ্রসর হলো। মিষ্টির রশি দরজার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত বেঁধে দরজা খুলল। দরজা খোলার আওয়াজে জাইন চোখ তুলে তাকালো। নুসরাত হে হে করে হাসলো জাইনের দিকে তাকিয়ে। নুসরাতের এমন অদ্ভুত হাসি দেখে জাইন চোখ উল্টে নিল। দুলাভাই কেমন আছেন? আপার পেছন পেছন দেখছি আপনিও চলে আসছেন। হোয়াট আ ভালোবাসা আপনাদের। জাইন ঠোঁট বাঁকিয়ে হাসলো। নুসরাত যে তাকে ভেঙিয়ে কথাগুলো বলছে তা খুব ভালো জাইনের বোধগম্য হলো। আর জাইন নুসরাতকে ছেড়ে দিল না, পায়ে পা লাগিয়ে নুসরাতের কথার উত্তর দিল। শালিকা, আমি এত কষ্ট করে আসলাম, তুমি চা কফি জুস মিষ্টি না খাইয়ে আমাকে এখানে দাঁড় করে রেখেছ, তারপর আবার জিজ্ঞেস করছো কেমন আছে। তোমার বোনকে ছাড়া যেমন থাকার কথা সেরকমই থেকেছে। তুমি একটু আবেগ বুঝলে না শালিকা, ভেরি ভেরি ব্যাড। আমি এটা তোমার থেকে আশা করিনি। আরে দুলাভাই সবুর করুন, চা মিষ্টি জুস সবই খাওয়াবো। আগে শালিকাকে খুশি করে টাকা ঢালুন, তারপর না হয় আপনাকে জামাই আদর করা হবে, আপনার আবেগ মূল্যায়ন করা হবে। যাই বলুন আর তাই বলুন, প্রথমবারের মতো এসেছেন শ্বশুরবাড়ি, একটু তো পকেট ফাঁকা করতে হবে। ফাঁকা করবো শালিকা, কিন্তু তুমি তো ভিতরে ঢুকতে দিচ্ছ না। নুসরাত হাসলো শব্দ করে। জাইন ঠোঁটে ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করলো। অন্ধকারে বোঝা গেল না জাইনের হাসি আটকানোর দৃশ্য। ভাই দেখুন, আপার দুঃখে আপনি অনেক কষ্ট করে আসছেন, কিন্তু এখন আপনি যদি এমন প্যাচাল করতে থাকেন আপনার একমাত্র শালিকার সাথে, তাহলে তো রাত শেষ হয়ে দিন হয়ে যাবে, তবুও আমাদের কথা শেষ হবে না। এক কাজ করুন, আপনি আমাকে আমার পাওনা বুঝিয়ে দিন, আমি আপনাকে আপনার শ্বশুরবাড়ির ভেতর বুঝিয়ে দিব। কত টাকা চাও? এটা জিজ্ঞেস না করে জিজ্ঞেস করুন কি চাই। আচ্ছা, কে চাও তাড়াতাড়ি বলো। নুসরাত জাইনের গলায় ঝুলানো ট্রাভেলিং ব্যাগের দিকে তাকিয়ে বলল, আপনার কার্ড চাই একদিনের জন্য। জাইন চুপচাপ কার্ড বের করে দিল। নুসরাত জাইনের হাত থেকে কার্ড হাতে নিল না। জাইন ভ্রু বাঁকিয়ে তাকালো, কপালে ভাঁজ ফেলে বলল, কি নিচ্ছ না কেন? নুসরাত জাইনের কার্ডের দিকে ফিরে তাকালো না। জাইনের চোখে চোখ রেখে গলা কিছুটা শান্ত করে বলল, না এটা না। তাহলে কোনটা? ভ্রু ওপরে তুলে জাইনের ব্যাগের দিকে ইশারা করলো। জাইন হাঁ করে তাকিয়ে থেকে বলল, ব্যাগে কি? ব্ল্যাক কার্ড। জাইন বাক্য ব্যয় না করে ব্ল্যাক কার্ড নুসরাতের দিকে দিল। নুসরাত কার্ড পেয়ে খুশিতে উৎফুল্ল হয়ে বলল, আপনার মতো দুলাভাই ঘরে ঘরে হোক। আসুন আসুন ভেতরে আসুন। জাইন ভেতরে ঢুকতে নিবে নুসরাত বলল, ওয়েট। আবার কি? নুসরাত জাইনের হাতের দিকে কাছে এগিয়ে দিল। এটা কেটে ফেলুন তো দুলাভাই। জাইন নুসরাতের হাত থেকে কাছে নিয়ে ফিতা কেটে ভেতরে ঢুকলো। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার নাস্তা পানির ব্যবস্থা করছি। জাইন হালকা মাথা নাড়িয়ে চলে গেল দোতলার দিকে। দোতলা উঠে একবার ইসরাতের রুমের দিকে তাকালো, ভেতর থেকে লক করা। নুসরাত ও জাইনের পেছন পেছন দোতলায় চলে আসলো। জাইনকে দরজার দিকে তাকিয়ে থাকতে দেখে ইসরাতের রুমের বাহিরে একটা বড় তালা মেরে দিল। আরে এটা কি করছো? রুমের বাইরে তালা দিচ্ছ কেন? ইসরাতকে সুরক্ষা দিচ্ছি। জাইন অনেক টায়ার্ড ফিল করায় নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। নুসরাতকে আর ঘাটালো না। দরজা লাগানোর সময় নুসরাতের উদ্দেশ্যে বলল, আমার জন্য একটা কড়া করে ব্ল্যাক কফি নিয়ে আসো তো। নুসরাত মাথা নাড়িয়ে কিচেনে চলে গেল। আজ সে জাইনের সব কথা শুনবে। জাইন তাকে ব্ল্যাক কার্ড দিয়েছে। নুসরাত নাচতে নাচতে কিচেনে চলে গেল। পরদিন সকাল। ইসরাত রেডি হয়ে নিচে আসলো। নুসরাত আর ইরহাম আজ ভার্সিটি যাবে, তাই তারাও চলে এসছে নাস্তার টেবিলে। সবাই টেবিলে বসার পর হিলাল সাহেব জিজ্ঞেস করলেন, কাল রাতে কে এসেছিল? কে আবার আসবে? কাল রাত 2টো কি 3টার সময় আমি কলিং বেলের আওয়াজ শুনেছি। কে এসেছে? জাইন ভাই এসছে।
নুসরাতের কথা শেষ হতে দেরি হলো না। খাবার টেবিলে এক প্রকার হইচই লেগে গেল। লিপি বেগম নুসরাতের কথা বিশ্বাস করলেন না। তিনি হাতের সেমাইয়ের বাটি টেবিলে রাখতে রাখতে বললেন, নুসরাতের কথা বিশ্বাস করো না তো, একটু পরেই বলবে মজা করছে। যত তাড়াতাড়ি হইচই শুরু হয়েছিল তার থেকে দ্বিগুণ তাড়াতাড়ি খাবার টেবিল আবার নিস্তব্ধ হয়ে গেল। নাজমিন বেগম নুসরাতের মাথায় গাঁটটা মেরে বললেন, গতকাল দিনে কথা হলো আর রাতের মধ্যে জাইন চলে আসলো। তুই আমাদের এটা বিশ্বাস করতে বলিস? তোর কথা আর ব্যাঙের প্রস্তাব দুটোই সমান। নুসরাত কাউকে বিশ্বাস করানোর চেষ্টা করলো না। তার সোজা সাপটা জবাব, না করলে না করো, আমার কি। ইসরাত ততটা মনোযোগ দিল না নুসরাতের কথায়। জাইন আসার কথা শুনে তার শ্বাস যেন আটকে গিয়েছিল। নাজমিন বেগমের কথা শুনে সেই আটকে থাকা শ্বাস ছেড়ে দিল। নুসরাতের কথা সে খুব একটা আমলে নিলই না। মেহরুন্নিসা লাঠি ভর দিয়ে এসে টেবিলে বসলেন। হাস্যরস্য গলায় বললেন, আমার নাতিডারে নিয়ে কিডা হইতাছে? কিছু না, এমনি মা। নুসরাত মজা করছে, বলছে জাইন এসেছে। পেছন থেকে গম্ভীর গলায় জাইন বলল, কে কি মজা করছে? হঠাৎ কথার উৎস দেখে পেছন ফিরে সবাই তাকালো। জাইনকে দেখে সবাই চোখ ঝাপটে নিল, মনে করলো চোখের ভুল দেখছে। ইসরাত জাইনকে দেখে চোখ মুখ অন্ধকার করে ফেলল। একসাথে প্লেটের সব খাবার মুখে ঢুকিয়ে প্লেটের খাবার শেষ করে বের হলো ভার্সিটির উদ্দেশ্যে। এক প্রকার পালিয়ে গেল খাবার টেবিল থেকে। পেছন থেকে নাজমিন বেগম আর হেলাল সাহেব ডেকে উঠলেন, আরে মা, কোথায় যাচ্ছিস? খাবার খেয়ে যা তো। ইসরাত ছোট্ট করে উত্তর করলো ভার্সিটিতে। জাইন নির্লিপ্ত দৃষ্টিতে ইসরাতে যাওয়ার পানে তাকিয়ে থাকলো। ইসরাত চলে যাওয়ার পর সবাই জাইনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। লিপি বেগম জাইনকে জড়িয়ে ধরে ফুপাতে লাগলেন, তুমি দেশে আসবে আমাদের জানালে না কেন? সারপ্রাইজ দিতে এসছি। সারপ্রাইজ দিলাম, হাসবে তা না করে কান্না করছো? হেলাল সাহেব নিজের স্ত্রীকে দূরে সরালেন জাইনের কাছ থেকে। আরে কান্নাকাটি করো না, ওকে নাস্তা করতে দাও। রাতে কিছু খেয়েছিস? জাইন মাথা নাড়ল। নুসরাত আর ইরহাম নাস্তা শেষ করে ভার্সিটির উদ্দেশ্যে বের হতে লাগলো। নাজমিন বেগম পেছন থেকে ডেকে বললেন, আজ তাড়াতাড়ি চলে আসিস, তোকে নিয়ে শপিংয়ে যাব। ওয়াও আম্মা, তাহলে তো আজ আর ভার্সিটিতে গিয়ে কোনো কাজ নেই। আমি আর যাব না ভার্সিটিতে। বিকেলে যাব শপিংয়ে, ভার্সিটি মিস দেওয়ার প্রয়োজন নেই। এমনিতেই তো 2 মাস ধরে ভার্সিটিতে যাস না। আজ অনেকদিন পর ইসরাত ভার্সিটিতে আসায় ফাতেহা ইসরাতকে সেই কখন থেকে জড়িয়ে বসে আছে আর একের পর এক প্রশ্ন করছে, হঠাৎ দেশে কেন চলে আসলো, জাইনের সাথে ওর সম্পর্ক এখন কেমন। ফাতেহা ইসরাতের অনেক ক্লোজ বিধায় ইসরাত ফাতেহাকে সব বলল একে একে। এমিলির কথা শুনে এমিলিকে ফাতেহা জঘন্য গালি দিতে লাগলো। কিছুদিন পর তো 8ম সেমিস্টার, তুই তো এখন বই শেষ করেছিস না? তোর কাছে কোনো নোটই আছে? এত তাড়াতাড়ি কীভাবে সব সামাল দিবি? তোর কাছে তো নোট আছে না, আমাকে সব নোট দিয়ে দিস, আমি যতটুকু পারি শেষ করব। চল শপিংয়ে যাই, তাহলে তোর মনও ফ্রেশ হবে। ইসরাত প্রথমে না করতে চাইলেও পরে মনে হলো ও ফাতেহার জন্য কিছু আনেনি ফ্রান্স থেকে আসার সময়, তাই ফাতেহাকে কিছু কিনে দেবে এই ভেবে চলল শপিং মলের উদ্দেশ্যে। নুসরাত চোখ বড় বড় করে তাকিয়ে আছে নোটিশ বোর্ডের দিকে। নোটিশ বোর্ডে নোটিশ দেওয়া আর 2 দিন পর 5ম সেমিস্টার। ওরে বাবা, এটা কখন দিল? কিছুই তো পারি না। নুসরাত মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইল নোটিশের দিকে তাকিয়ে। সৌরভী নোটিশ দেখে কোনো ভাবাবেগ হলো না। এই সেমিস্টারে নির্ঘাত ফেল। প্রত্যেকবার একই কথা বলিস, পরে পাস্ট হয়ে যায়। দেখে নিস বোন, এবার 100% ফেল করব। ইরহাম ঠোঁট কামড়ে নোটিশের দিকে তাকিয়ে রইল। নুসরাতকে উদ্দেশ্য করে বলল, পরে আর কি হবে, সেই তো ফেল করব। নুসরাত নোটিশের থেকে চোখ ফিরিয়ে ইরহামের পানে তাকালো। ইরহামের কোমরে লাত মেরে বলল, আসছেন আমার পড়াকু। প্রত্যেকবার কার দেখে লেখে পাস করিস তুই? হ্যাঁ, পড়ে কি হবে, সেই তো ফেলই করব। ইরহাম মুখ লুকালো সৌরভীর পেছনে। নুসরাত মাথা টেনে ইরহামকে সৌরভীর পেছন থেকে নিয়ে আসলো। ডোনাচিয়ে জিজ্ঞেস করলো, বল কে দেখায় তোকে? তুই। নুসরাত ইরহামকে ছেড়ে দিল। সৌরভী নির্লিপ্ত গলায় বলল, আমার কাছ থেকে নোট নিয়ে নিস। ফেল করব। নোট নিয়ে পড়ে কি হবে, সে তো ফেল করব, পাস তো করব না, তাই কোনো রকম পরীক্ষা দিয়ে ফেল করব। ইরহামও সেম কথা বলল। অগত্যা নোটিশ থেকে চোখ সরিয়ে সামনের দিকে অগ্রসর হলো সবাই। নুসরাত অলস ভঙ্গিতে সামনে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল।
প্রায় 5 মাস পর লোকটার সাথে নুসরাতের দেখা। নুসরাত হাঁ করে তাকিয়ে থাকলো লোকটার দিকে। লোকটা নুসরাতের বিস্ময় দেখে হালকা হেসে দৌড়ে এসে জড়িয়ে ধরলো তাকে। হঠাৎ জড়িয়ে ধরায় হাত পা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল মেয়েটা। বিস্ময় নিয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে, ও পাশে লোকটা থামিয়ে দিয়ে বলল, ডোন্ট ইজ নো নুসরাত, হোয়াট ইজ এ পারফেক্ট হাগ? হোয়াট আরমান? যখন তোমার সাথে কেউ পারমিশন না নিয়ে তোমাকে জড়িয়ে ধরবে, সেটাই হলো পারফেক্ট হাগ। নুসরাত হালকা হাসলো। আরমান নুসরাতকে ছেড়ে দিয়ে ইরহামের দিকে তাকালো, ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, হোয়াটসঅ্যাপ ব্রো? ইরহাম নাথিং বলে মাথা দুদিকে নাড়ালো। আরমান নুসরাতের সাথে কথা বলতে লাগলো। ক্যাম্পাসে হাঁটতে লাগলো দুজন দুজনের হাত ধরে। কেউই একবার দেখলো না গেটের সামনে থেকে ঘুরে চলে যাওয়া ব্ল্যাক অডি A4 এর মালিকের। ইসরাত ভার্সিটি থেকে এসে হন্তদন্ত পায়ে কিচেনে ঢুকলো। আশপাশ তাকিয়ে যখন দেখলো চাচিরা কেউ নেই কিচেনে, মায়ের দিকে রাগী দৃষ্টি ছুড়ল। দাঁতে দাঁত চেপে কিরমিরিয়ে বলল, আম্মু তুমি নুসরাতকে নিয়ে যাওনি ডক্টর আঙ্কেলের ওখানে? নাজমিন বেগম মাথায় হাত দিলেন। ঠোঁটে ঠোঁট চেপে ইসরাতের দিকে তাকিয়ে বললেন, একদম মাথা থেকে বের হয়ে গিয়েছিল। নিয়ে যেতাম, কিন্তু আজ যাব কাল যাব করে যাওয়া হচ্ছে না। ইসরাত মায়ের ওপর বিরক্ত হলো। চারপাশে না তাকিয়ে চিকন গলায় চিৎকার করে বলল, এটা কোনো ভুলে যাওয়ার জিনিস? আঙ্কেল তোমাকে কি বলেছিল 3 মাস অন্তর নুসরাতকে ওনার ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসার কথা, আর তুমি 8 মান্থ হয়ে গিয়েছে এখনো যাওনি? নাজমিন বেগম জিব্বায় কামড় মারলেন। একদম মাথায় নেই তার। নুসরাতটা ও তো আমার মনে করিয়ে দিল না। ও বলবে তোমায়? তুমি ওর কাছ থেকে আশা করছো এটা? তোমার মনে নেই আমার বিয়ের আগে কত কষ্ট করে নুসরাতকে নিয়ে ওখানে গিয়েছিলাম? তোমার মেয়ে যেতেই চায় না ওখানে, আর তুমি ভাবছো ও তোমাকে মনে করিয়ে দেবে? হাসালে আম্মু। ও তো আর পাগল নয় যে ওকে ওখানে নিয়ে যেতে হবে, না গেলে না যাক। আরে আম্মু তুমি বোঝো না কেন? তাহলে বোঝাস না কেন? ইসরাত নাজমিন বেগমের দিকে তাকিয়ে নাক ফুলিয়ে বলল, উফ তুমি বুঝবে না, ভালো লাগে না, যাও তো যাও। ইসরাত কিচেন থেকে বের হয়ে গেল। আবারও ফিরে এসে বলল, তোমার শপিং এ যাওয়া আজ ক্যান্সেল। শপিং করার বদলে আজ ওকে নিয়ে আমরা সাইকিয়াট্রিস্টের কাছে যাব। আচ্ছা নুসরাতকে কল দিয়ে বলে দিই সাইকিয়াট্রিস্টের কাছে যাব। আম্মু তুমি কি পাগল? ও এটা জানলে ইউনিভার্সিটি থেকে জীবনেও বাড়িতে আসবে না, আর আসলে জীবনেও যাবে না ওখানে। আগের বারে তো টাকার লোভ দিয়ে নিয়ে গিয়েছিলে, এবার টাকায় তোমার মেয়ে পড়বে না। শপিং এর নাম করে নিয়ে যেতে হবে। আমি আঙ্কেলের সাথে ফোনে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেব। তুমি শুধু আল্লাহর ওয়াস্তে তোমার মেয়ের সামনে মুখ খুলবে না। পরে যদি ওখানে গিয়ে ঝামেলা করে? আমি আর তুমি কেন? ওকে ধরে টেনে নিয়ে যাব। ইসরাত কিচেন থেকে বের হয়ে গেল। দরজার সামনে থেকে সরে গেল ফর্মাল শার্ট প্যান্ট পরা আরশ। মুখ গম্ভীর করে এগিয়ে গেল সিঁড়ির দিকে। হাতে ভাঁজ করে রাখা কোট। কিছুটা পা চালিয়ে সিঁড়ির ওপরে উঠল। নিজের কাজেই সে নিজেই লজ্জা পাচ্ছে। নুসরাতের কথা শুনতে গিয়ে তাকে কান পাততে হচ্ছে দরজার দিকে। এ জীবনে আরও কি কি করতে হবে আল্লাহই ভালো জানে। আরশ গোসল করে ফ্রেশ হওয়ার পর থেকে এদিক সেদিকে হাঁটছে। শরীরের ভেতর অশান্তি টাইপ ফিলিং হচ্ছে। রুম থেকে এক পা বের হয়ে আবারও ফিরে এলো। অস্বস্তি বোধ হচ্ছে। আবারও পা বাড়ালো ইসরাতের রুমের দিকে। আবার দুপা পিছিয়ে গেল। নিজেকে ধাতস্থ করে অগ্রসর হলো ইসরাতের রুমের দিকে। রুমের বাহিরে দাঁড়িয়ে গলা পরিষ্কার করে নক করলো। ইসরাতের নড়চড় না দেখে দরজার পাশ দিয়ে মাথা ঢুকিয়ে ইসরাতকে খুঁজলো। ইসরাতকে রুমে না খুঁজে পেয়ে ভ্রু বাঁকা করে রুমের ভেতরে গেল। চোয়াল ঝুলিয়ে স্টাডি টেবিলের দিকে পা বাড়ালো। ইসরাত রুমে কোথাও নেই। চোখ একবার বুলিয়ে সামনে এগোতেই টেবিলের ওপর কিছু মেডিকেল রিপোর্ট ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখল। সাইকোলজিস্ট মোহাম্মদ চৌধুরী। ফাইল হাতে নিয়ে দ্বিতীয় পৃষ্ঠা পাল্টানোর আগেই ইসরাতের শান্ত গলা ভেসে আসলো, কি করছেন ওখানে ভাইয়া? আরশ পেছন ফিরে তাকালো। ইসরাত তার দিকে কিভাবে তাকিয়ে আছে ঠাউর করতে পারল না। নিজের গম্ভীরত্ব বজায় রেখে আরশ ইসরাতকে উদ্দেশ্য করে বলল, আগে বললে না কেন? দুপাশ নিশ্চুপ। দুজন ঠান্ডা মস্তিষ্কের মানুষ একে অপরের দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। কারোর মুখে কোনো রা নেই। নীরবতা কেউ ভাঙল না, শুধু দাঁড়িয়ে রইল দুজন দুজনের দিকে তাকিয়ে। অপেক্ষা করলো দুজন দুজনের নীরবতা ভাঙার। সময় গড়ালো। সূর্য মধ্য আকাশ থেকে কিছুটা সরে গেল। নিজের আবাসস্থলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। উত্তরে হাওয়া বইতে লাগলো। শীত মৌসুম হওয়ায় কুয়াশায় ভিজে উঠতে লাগলো সৈয়দবাড়ির আঙিনা। ধীরে ধীরে প্রকৃতি ঢেকে গেল কুয়াশার চাদরে। সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। মাগরিবের আজান প্রায় হয়ে যাবে। কুয়াশায় রাস্তার পাশে দুর্বা ঘাসগুলো ভিজে উঠেছে।
ঘাসের উপর দিয়ে হেঁটে আসায় নুসরাতের পাও সামান্য ভিজে উঠেছে। নুসরাত পা চালিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলো। নাজমিন বেগম নুসরাতের অপেক্ষায় দরজার সামনে সিঁড়িতে বসেছিলেন। নুসরাতের ছায়া দেখতেই তিনি ধমক ছুড়ে দিলেন। নুসরাত মায়ের দিকে বাঁকা চোখে তাকাতেই নাজমিন বেগম হাত তুলে তেড়ে আসলেন। শাসানো গলায় বাড়ির উঠোনে দাঁড়িয়ে আদেশের স্বরে বললেন, যা গোসল করে তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমি ভাত বাড়ছি। ভাত খাবো না। চুপচাপ রেডি হয়ে খেতে বসবি। নুসরাত আরশের রুমে ঢুকে পর্দা টেনে দিল। দরজা ভালোভাবে লাগিয়ে দিয়ে অগ্রসর হলো ওয়াশরুমের দিকে। ঠান্ডা পানি দিয়ে গোসল করে মুখ দিয়ে হু হু শব্দ করে ওয়াশরুমের বাইরে বেরিয়ে আসলো। পাপসে পা মুছে হাহাকার করে উঠল। টাওয়াল দিয়ে চুল বেঁধে নিয়ে হুডি মাথায় দিয়ে দিল। হুডির ফিতা গলায় বেঁধে তিরিং বিরিং করে গান গাইতে লাগলো। সম্পর্ক বদলে গেল একটি পলকে, জামাই আপনার সবই পর হলো রে, জামাই বেশে বর যখন এলো রে, যেন দুঃখের বন্যা বয়ে গেল রে। নুসরাতের গানের দফা রফা হয়ে গেল যখন দেখলো আরশ সোফার উপর পায়ে পা তুলে আরাম করে বসে উড়ুর উপর ল্যাপটপ রেখে নুসরাতের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। নুসরাত নিজের হা হয়ে যাওয়া মুখ নিজের হাত দিয়ে বন্ধ করে নিল। নুসরাতের থেকে দৃষ্টি সরিয়ে আরশ টাইপিং করতে করতে নির্লিপ্ত গলায় জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? নুসরাত নিজের অবাকতা এক পাশে ফেলে দিয়ে গলায় ওড়না পেঁচিয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে হাত পায়ে লোশন লাগিয়ে দরজার দিকে যেতে যেতে বলল, শপিংয়ে যাচ্ছি। আরশ ভ্রু বাঁকিয়ে নুসরাতের দিকে একবার তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন? জানি না, আম্মা যাবে বলেছে তাই যাব। আরশ চোখ তুলে তাকিয়ে নুসরাতকে আদেশের স্বরে বলল, গলায় স্কার্ফ পেঁচিয়ে যা। নুসরাত কেন জিজ্ঞেস করতে চাইলো, কিন্তু আরশের ঠান্ডা চোখে তাকিয়ে থাকা দেখে কথা গিলে নিল। চুপচাপ কাবাট খুলল। ততক্ষণে আরশ নুসরাতের পেছনে এসে দাঁড়িয়েছে। নুসরাত তাড়াতাড়ি খোঁজার চেষ্টা করলো স্কার্ফ। মনে মনে ভাবলো, এখানেই তো রেখেছি স্কার্ফ, গেল কই? আরে ভাই বেরিয়ে আয়, কিরকম লাগছে। নুসরাত অগোছালো হাতে স্কার্ফ খুঁজতে লাগলো। আরশ পেছন থেকে নুসরাতকে টেনে সরিয়ে দিল। নুসরাত নিজেকে ধাতস্থ করে দাঁড়াতেই আরশ নিচের ড্রয়ার খুলে স্কার্ফ সাথে মাথায় বাঁধার জন্য টুপি বের করলো। নুসরাত হাত পাতলো, আরশ দিল না। নুসরাতের মাথা থেকে হুডির ক্যাপের ফিতা ছুটিয়ে ক্যাপ এক হাতে সরিয়ে দিল। চুল থেকে টাওয়াল ছাড়িয়ে নিয়ে ধীরে ধীরে গলায় জিজ্ঞেস করলো, সাইকিয়াট্রিস্ট মোহাম্মদ চৌধুরীর ফাইল দেখলাম ইশরাতের রুমে, ওটা কার? নুসরাত নিশ্চুপ দাঁড়িয়ে রইল আরশের সামনে। আরশ নুসরাতের পৃষ্ঠদেশে হাত রেখে টেনে নিজের কাছে নিয়ে এলো। সামনে আসা বেবি হেয়ারগুলো কানের পেছনে গুজে দিয়ে ব্যান্ড দিয়ে ঢিলে করে খোপা করে দিল চুল ভিজে থাকায়। গলায় স্কার্ফ পেঁচিয়ে দিয়ে মাথায় টুপি পরিয়ে দিতে নিল। নুসরাত আরশের বুকে হাত দিয়ে ঠেলতে ঠেলতে দূরে সরানোর চেষ্টা করে কর্কশ গলায় চিৎকার করে বলল, আমি বাচ্চা নই যে আপনি আমাকে এভাবে ট্রিট করছেন। আমি নিজের কাজ নিজে করতে পারি, নিজেকে ক্যারি করার আমার যথেষ্ট সামর্থ্য আছে। স্টপ ট্রিটিং মি লাইক আ চিল্ড। আই এম নট আ চিল্ড। আরশ হাসলো। টুপি পরিয়ে দিতে গেলে নুসরাত রুম থেকে বের হয়ে গেল। আরশ পেছন পেছন বের হয়ে আসলো টুপি হাতে। ইসরাতের রুমের সামনে আসতে পেছন থেকে এক হাত দিয়ে জাপটে ধরল নুসরাতের কোমর। নুসরাত নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। আরশ বল প্রয়োগ করে ধরে রাখলো আষ্টে পৃষ্ঠে নিজের সাথে। এক হাত দিয়ে কোমর চেপে আরেক হাত দিয়ে টুপি মাথায় ভালো করে পেঁচিয়ে দিল। নিচতলায় নাজমিন বেগম চিৎকার করে নুসরাতকে ডাকছেন খেতে আসার জন্য। নুসরাত রুর গলায় বলল, হয়েছে, এবার আমি যেতে পারি? আরশ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নুসরাত অগ্রসর হতে আরশ সন্দেহিত গলায় বলল, তুই শিওর চাচি তোকে নিয়ে শপিংয়ে যাচ্ছে? নুসরাত পেছনে না তাকিয়ে মাথা নাড়ল। আরশ ব্যথাতুর দৃষ্টিতে চুপচাপ তাকিয়ে থাকলো নুসরাতের যাওয়ার দিকে। নুসরাতকে নিচে দেখতেই নাজমিন বেগম বললেন, তাড়াতাড়ি খা, আমি রেডি হয়ে আসছি। নুসরাত মাথা নাড়ল, হাত ধুয়ে ভাত মাখতে লাগলো। ইসরাত এর মধ্যে রেডি হয়ে নিচে নেমে আসলো। নুসরাত ইসরাতকে আসতে দেখে ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করলো, তুইও যাবি? বাহিরের দরজার দিকে হাঁটা ধরতে নুসরাত পেছন থেকে ডেকে জিজ্ঞেস করলো, কোথায় আছিস তুই? গাড়ি বের করতে। নুসরাত মাথা নাড়িয়ে খেতে লাগলো। প্লেটের ভাত খেয়ে হাত ধুতে নাজমিন বেগম এসে হাজির হলেন ড্রয়িং রুমে। নুসরাতকে তাড়া দিলেন বের হওয়ার জন্য। হাত মুছিয়ে ডাইনিং রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসতেই চোখ পড়ল দুতলার রেলিং ধরে দাঁড়িয়ে থাকা আরশকে, যে নিশ্চল চোখে তাকিয়ে আছে এদিকে।
নুসরাত চোখ ফিরিয়ে সামনের দিকে অগ্রসর হলো। দরজার সামনে দাঁড়িয়ে আরও একবার ফিরে তাকালো। নাজমিন বেগম নুসরাতকে রেখে কিছুটা এগিয়ে গিয়েছিলেন, কিন্তু নুসরাতকে এক জায়গায় দাঁড়িয়ে পেছনে তাকাতে দেখে এগিয়ে এসে হাত চেপে ধরলেন। নুসরাতের যেদিকে চোখ ছিল সেদিকে দৃষ্টি দিতেই চোখে পড়ল আরশকে। আরশ, যাবি তুমি? আপনারা যান, কিন্তু আমার আমানত যেভাবে সহি সালামত নিয়ে যাচ্ছেন সেভাবেই সহি সালামত ফিরিয়ে নিয়ে আসবেন, এটা আপনার কাছে আশা করবো চাচি। নাজমিন বেগম হাসলেন। নুসরাতের হাত চেপে ধরে নিয়ে বাইরের দিকে এগিয়ে গেলেন। ইসরাত গাড়ি বের করে নিয়ে এসে দাঁড়িয়ে আছে। নুসরাত আর নাজমিন বেগমকে আসতে না দেখে গাড়ির হর্ন বাজালো। নাজমিন বেগম দূর থেকে গলা জোর বাড়িয়ে বলেন, আসছি আসছি, আর হর্ন বাজাস না, কানের 13টা বেজে গেল। গাড়ির সামনে এসে নুসরাত বলল, আমি ব্যাক সিটে বসছি, তুমি ফ্রন্ট সিটে বসো। সিট বেল্ট বেঁধে নাও, এমনিতে অনেক লেট হয়ে গিয়েছে। নাজমিন বেগম ধীরে সুস্থে সিট বেল্ট বেঁধে নিলেন। নুসরাত গাড়ি জানালা খুলে বাহিরের দিকে মুখ বের করে বসলো। আরশের রুমের বারান্দার দিকে চোখ পড়তেই মেয়েটার ভ্রু কুঁচকে গেল। মাথা বের করে তাকাতে ঝড়ের গতিতে পুরুষ দেহের অবয়ব সরে গেল। নুসরাত চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল বারান্দার দিকে। চোখে ঝাপসা লাগলো, তাই প্যান্টের পকেট থেকে চশমা বের করে চোখ আটলো। চোখের পাতা ফেলে ভালোভাবে তাকালো দোতলার বারান্দার দিকে। ততক্ষণে ইসরাত গাড়ি স্টার্ট দিয়ে দিল। টান দিয়ে বের হয়ে গেল গেটের বাহিরে। নুসরাত মাথা উল্টে তাকিয়ে রইল আরশের বারান্দার দিকে। বারবার মনে হতে লাগলো ওখানে কিছু একটা দেখেছে, যা তাকে গভীর চোখে পর্যবেক্ষণ করছিল। হসপিটালের সামনে গাড়ি থামতে নুসরাত চোখ বাঁকা করে মা আর বোনের দিকে তাকালো। নাজমিন বেগম নুসরাতের বাঁকা চোখে তাকানো দেখে পাত্তা দিলেন না। সিট বেল্ট খুলে আলগোছে বের হয়ে গেলেন। ইসরাত ড্রাইভিং সিট থেকে নেমে নিজের লেদার জ্যাকেট ঠিক করে নিল। দরজা খুলে দিয়ে নুসরাতকে বের হওয়ার জন্য বলল। নুসরাত 2 হাত বুকে বেঁধে বসে রইল। সে এখান থেকে এক পা নড়বে না। তাকে বোকা বানিয়ে নিয়ে আসা, সে ছাড়বে না কাউকে। হঠাৎ নুসরাতে টনক নড়ল। ওই আরশের বাচ্চা জানে তাকে নিয়ে পাগলের ডাক্তারের কাছে আসছে। হায় আল্লাহ, এরা তার মান সম্মান রাখলো না। নুসরাতকে মুখ ঘুরিয়ে রেখে কিছু ভাবতে দেখে ইসরাত হাত ধরে টেনে ধরল। কিছুটা রুড় গলায় বলল, হয়েছে, নাটক শেষ, এবার গাড়ি থেকে নাম। নুসরাত ইসরাতকে গালি দিতে গিয়ে থেমে গেল। মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে পাগল মনে করো তাই না? দূর, তোকে কে বলেছে এটা? বলতে হবে কেন? পাগল মনে করো তাই তো পাগলের ডাক্তারের কাছে নিয়ে আসছো। তুমি আমার মা হতেই পারো না। তোর ইমোশনাল ডায়লগ বন্ধ কর। আম্মু পটে গেলেও আমি কিন্তু পড়বো না নুসরাত। মানুষকে খুব ভালো কথা দিয়ে আটকে ফেলতে পারিস তুই। আয় নাম এবার। নামবো না। তুই নামবি এবং চুপচাপ ডক্টরের কাছেও যাবি। নুসরাতকে নামতে না দেখে ইসরাত এক হাত দিয়ে হ্যাচকার টান মেরে নামিয়ে নিল। ইসরাতের আকস্মিক এমন টান দেওয়ায় অপ্রস্তুত নুসরাত কিছুটা ছিটকে গাড়ি থেকে বের হয়ে আসলো। হালকা পায়ে ব্যথা পেল। আবার গাড়িতে গিয়ে বসতে চাইল। ইসরাত 2 হাত দিয়ে নুসরাতের হাত চেপে ধরল। এক প্রকার টেনে নিয়ে যেতে লাগলো মোহাম্মদ চৌধুরীর কেবিনে। করিডোরে দেখা হওয়া সবাই তাদের দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল। ইসরাত সেসবে পাত্তা দিল না। মানুষের তো চরিত্রই নিজের চরকায় তেল না দিয়ে অন্যের চরকায় তেল দেওয়া। এরা দেখবে, তারপর এটা নিয়ে জাজমেন্ট করবে। এরা কেন, সে আর নুসরাত অনেক সময় অনেককে নিয়ে জাজমেন্ট করে। তাই জীবনে এদের এত পাত্তা না দেওয়াই ভালো। ইশরাত, আমার সাথে পাঙ্গা নিচ্ছিস? আমি তোকে ছাড়বো না। আচ্ছা ছেড়ে দিস না, ধরে রাখিস। চোখে চশমা এঁটে বসে আছেন মধ্যবয়স্ক এক লোক। লোকটাকে দেখে ঠাউর করা মুশকিল বয়স কত, তাই মধ্যবয়স্ক বলা চলে। ইসরাতকে হালকা ধমকালেন তিনি নুসরাতকে টেনে নিয়ে আসার জন্য। ইসরাত ধমক খেয়ে জল ঝুলিয়ে বসে রইল। মোহাম্মদ চৌধুরী নুসরাতের দিকে তাকাতেই তার চোখ তীক্ষ্ণ হয়ে গেল। নুসরাত নাক কুঁচকে চোখ ছোট ছোট করে তার দিকে তাকিয়ে আছে। মুখ বাঁকিয়ে তাকে তাচ্ছিল্য করে হাসছে। নিজেকে সামলে নিয়ে মোহাম্মদ চৌধুরী জিজ্ঞেস করলেন, কেমন আছো নুসরাত? জি ভালো আছি, আপনি? এই তো ভালো। তা তুমি কি ডিপ্রেসড কোনো বিষয় নিয়ে? আমি কোনো বিষয় নিয়ে ডিপ্রেশনে যাই না। আমি অলওয়েজ চিল থাকি। আমি মানুষকে ডিপ্রেশন দিই। তা তো দেখতেই পাচ্ছি। তুমি ডিপ্রেশনে না ভুগলে তোমার চোখের নিচ এত কালো হলো কিভাবে? নুসরাত থতমত খেলো। ইসরাত চোখ ছোট থেকে ছোট করে নুসরাতের চোখের নিচের দিকে তাকালো। শ্যামলা হওয়ায় চোখের নিচের কালো হয়ে যাওয়া জায়গা অতটা বোঝা যায় না, কিন্তু ভালো করে তাকালেই বোঝা যায় চোখের নিচে কিছুটা, না
অনেকটা দাগ বসে গর্তের মতো হয়ে গিয়েছে। ওটা কিছু না, শালা আরও সে ঘুমের মধ্যে চোখে মেরে দিয়েছিল, তাই কালো হয়ে গিয়েছে, এমনিতেই কমে যাবে। দেখো নুসরাত, তুমি যদি তোমার ডিপ্রেশনে ভোগার কারণ না বলো, আমরা কিভাবে বুঝবো তোমার সমস্যাগুলো? আমরা তো অন্তর্যামী নই। কিসের ডিপ্রেশন? আর আমি কি বলবো? আমার বলার মতো কিছুই নেই। নুসরাত, একবার তাকিয়ে দেখো, উনি তোমার মা, তোমার বোন, আর আমি তোমার আব্বুর বন্ধু। এক প্রকার তোমার আব্বুর মতোই, সবাই তোমার আপন। তুমি বলো, আমরা চেষ্টা করব তোমার সমস্যার সমাধানের। নুসরাত শরীর ছেড়ে দিয়ে বসে রইল। মোহাম্মদ চৌধুরীর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, সমস্যা থাকলে তো সমস্যার সমাধান করবেন, আমার কোনো সমস্যা নেই। মোহাম্মদ চৌধুরী হাল ছাড়লেন না। নুসরাতের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে থেকে গম্ভীর গলায় বললেন, আপা আর ইশরাত বাহিরে অপেক্ষা করুন, ঠিক 1 ঘন্টা পরে আপনারা ভেতরে ঢুকবেন। ইশরাত ঝটপট উঠে দাঁড়ালো, নাজমিন বেগমকে টেনে নিয়ে বের হয়ে গেল। নুসরাতকে মোহাম্মদ চৌধুরী বললেন, একটা গেম খেলবে নুসরাত, জিতলে তুমি যা চাইবে তাই দিব, হারলে আমি যা চাইবো তা দিতে হবে। নুসরাত যা চাইবে তা পাওয়ার আশায় রাজি হলো, কিন্তু মনে খুঁতখুঁত থেকে গেল। কিছুটা সন্দেহ নিয়ে চেয়ারে সুন্দর করে বসলো। মোহাম্মদ চৌধুরী হাতে গোল চক্রটায় কিছু নিলেন, নুসরাতকে দেখিয়ে বললেন, এটার দিকে 1 মিনিট চোখের পাতা না ফেলে তুমি তাকিয়ে থাকতে পারলে এই গেমের উইনার তুমি, আর না পারলে তুমি লুজার। আরে এটাতে তো আমি পারদর্শী, আপনি হারবেন আঙ্কেল। মোহাম্মদ চৌধুরী হাতে চক্র রেখে নুসরাতের চোখের সামনে রাখলেন। ঘড়ির টিকটিক শব্দ কানে বাজছে। নীরবতা ভেদ করে ঠান্ডা শীতল বাতাস প্রবেশ করলো কেবিনের ভেতর। প্রায় 20 সেকেন্ড পার হওয়ার পর নুসরাতের হঠাৎ মনে হলো আঙ্কেল থেকে সামান্য একটা কালার কালার চক্রের দিকে 1 মিনিট তাকানোর জন্য যা চাইবে তাই দিবেন। এটা তো সন্দেহজনক, এখানে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। নুসরাত গাধীর মতো চক্রের দিকে তাকিয়ে এসব ভাবতে লাগলো। কানের মাঝে বাজতে লাগলো শুধু টিকটিক ঘড়ির শব্দ। শরীর ছুঁয়ে গেল ঠান্ডা হিমেল বাতাসের ছোঁয়া। নুসরাত যতক্ষণে বুঝতে পারলো লোকটা তাকে সম্মোহন করার জন্য ফাঁদ পেতেছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। নুসরাত নড়চড় করার চেষ্টা করলো, কিন্তু চক্রের দিকে তাকিয়ে থাকতে থাকতে শরীর অসাড় হয়ে চেয়ারের উপর ঢলে পড়ল। নুসরাতকে সুন্দর করে রকিং চেয়ারে বসিয়ে দিলেন মোহাম্মদ চৌধুরী। হাতের চক্র চোখের সামনে ঘোরাতে ঘোরাতে জিজ্ঞেস করলেন, নুসরাত তুমি ঠিক আছো? নুসরাত প্রথমবার কোনো রেসপন্স করলো না। মোহাম্মদ চৌধুরী ধৈর্য হারালেন না, নুসরাতকে আবার জিজ্ঞেস করলেন। নুসরাত এবার ধীরে ধীরে বলল, আমি ঠিক আছি। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ। তুমি কি কোনো কারণে ডিপ্রেশনে ভুগছো? নুসরাত প্রচুর সময় নিল এর উত্তর দিতে, বারবার আটকে গেল বলতে গিয়ে। অবচেতন হওয়ায় মস্তিষ্ক জং ধরে থাকা কথাগুলো বলতে গিয়ে গলা ভেঙে গেল। মোহাম্মদ চৌধুরীর ওই কথার উত্তর না দিয়ে আরেকটা কথা ধীরে ধীরে বলল, সাল মেবি 8-9 হবে, আমার সঠিক মনে নেই। তখন বয়স কত ছিল? 5-6 ছিল। হ্যাঁ 5 ছিল। আমি খুবই শান্ত ছিলাম, চুপচাপ নিজের মতো থাকতাম। আরশ মেবি ও শুধু আমার সাথে ঝগড়া আর মারামারি করত, কিন্তু আমি আর ঝগড়া আর মারামারির বিপরীতে কোনো দিন প্রতিবাদ করিনি। প্রতিবাদ করব কিভাবে? কারোর তো আমার কথা শোনার সময়ই ছিল না, সবাই সবার কাজে বিজি ছিল। নুসরাতের গলা আবারও কিছুটা কাঁদো কাঁদো হয়ে গেল। জাইন ভাইয়া, উনি যখন হঠাৎ হঠাৎ আমাকে মারতে দেখতেন, তখন 2-1টা বেদ দিয়ে বাড়ি দিতেন আরশকে। যাকে এসব কথা, এসব অনেক পুরনো, এসব ভুলে গিয়েছি আমি। তো আমার বড় বোনের জন্ম হয়েছিল, তখন নাকি ও অনেক বেশি মায়াবীর সাথে সুন্দর ছিল। সবাই তো সৈয়দ বাড়ির সব থেকে সুন্দর বাচ্চা বলতো ওকে। আমার জন্মের সময় নাকি সবাই আশা করেছিল নাসিরের ছেলে হবে। দেখুন ভাগ্য, তাদের আশায় পানি ঢেলে আমি জন্ম নিয়েছি। এটাও কি আমার দোষ? আচ্ছা, তারা মেনে নিল নাসিরের 2 মেয়ে হয়েছে, কিন্তু যখন আমার ফুপু আর দাদিরা আমাকে দেখতে আসলো, তখন নাকি নাক ছিটকালো। আমি কালো বলে মুখ চোখ বিকৃত করে বলল, হ্যাঁ ছি, কি বিশ্রী দেখতে হয়েছে মেজো ভাইয়ার মেয়ে। এটা আমি নানু বাড়ি থেকে শুনেছি। আমার নানু নাকি হাঁ করে তাকিয়েছিলেন তাদের দিকে। একটা নবজাতককে তারা কি সব বলছে। আমার দাদি নাক মুখ উল্টে ওয়াক ওয়াক করে বমি করার মতো করে রুম থেকে বের হয়ে গিয়েছিলেন। এসব আমি ভুলে গেলাম। আমার বয়স তখন 9 পেরিয়ে 10। মাহমুদা আসলেন ওনার স্বামীর সাথে, ইশরাতের সাথে আমাকে দাঁড় করালেন। তখন আর একটু রং আমার ময়লা হয়েছে,
রোদে পুড়ে। ওনার স্বামীকে দেখিয়ে বললেন, দেখো সরোয়ার, নুসরাতকে ইশরাতের পাশে অমাবস্যার চাঁদের মতো মনে হচ্ছে না। আমি শুধু হা হয়ে তাকিয়ে দেখেছি, শুধু মাহমুদ আর ওই দিনের হাসি। আমি নিরুপায় ছিলাম। ওখানে থাকা আমার দাদা মেয়েকে কিছু না বলে মেয়ের সাথে তাল দিয়ে হে হে করে হেসেছে। সেখান থেকে বাবার সাইডের রিলেটিভ আসতো, বলতো, নাসির তোমার বড় মেয়ের তো ভালো ঘরে বিয়ে হয়ে যাবে, কি করবে, এমনিতে তো রং ময়লা, তার উপর গঠন ভালো না। তখন বাবাকে দেখতাম মুখ কালো করে আমার দিকে তাকিয়ে থাকতে, তারপর চুপ করে কিছুক্ষণ থেকে বলতেন, আল্লাহর দৃষ্টি, আল্লাহ ওকে বানিয়েছে, ওর সাথে জোরও মিলিয়ে বানিয়ে দিয়েছে, আল্লাহর হুকুম হলে এমনিতেই বিয়ে হবে, আর না হলে না হবে বলে উঠে চলে যেতেন। সবাইকে এরকম প্রশ্নের বিপরীতে এই উত্তর দিতেন, এরপর চুপ করে উঠে যেতেন। উনি যদি ওই সময় সঠিক জবাব দিতেন তাহলে তো আর এই কথা ওরা বলতো না। ওনারা আশ্রয় দিতেন বলেই ওরা প্রশ্রয় পেত। এদের বিন্দুমাত্র লজ্জা ছিল না। একটা 9 বছরের বাচ্চার সামনে দাঁড়িয়ে এসব কথা বলতে তাদের মুখে বাধত না। তারা বুঝতো না যে এটা একটা বাচ্চার মাথার মধ্যে কী রূপ আঘাত আনতে পারে। আমার কাছে মনে হতো এরা আমাদের বাসায় বেড়াতে আসতো না, আসতো আমাকে নিয়ে হাসার জন্য, ইশরাতের পাশে দাঁড় করিয়ে যোগ্য অযোগ্যর কথা বলার জন্য, আমাকে জাজ করার জন্য। আমি মেনে নিয়েছিলাম আমার রং কালো। আল্লাহ আমাকে রং কালো দিয়েছে, তাতে আমার দোষটা কি? আল্লাহর কাছে আমি সুন্দর ছিলাম, তাই তিনি আমাকে ভালোবেসে এটা দিয়েছেন। অন্যের এত পেটে ব্যথা কেন আমার রং নিয়ে? দ্য গ্রেট মেহরুন নেসা মায়া তো আমাকে দেখতেই পারতেন না। আমি ছিলাম ওনার 2 চোখের বিষ। ওনার আশেপাশে গেলেই দূর ছাই করতেন। যাই বলি আর তাই বলি, ওনার কিন্তু ইশরাতের জন্য অনেক ভালোবাসা ছিল। মানুষ দেখলেই বলতো ইশরাতকে দেখতে সেম ওনার মতো, আর দাঁত কেলিয়ে হে হে করে হাসতো। বুড়ির বড় মেয়ে লুৎফা বেগমও কম যেত না। ইশরাতের জন্য অনেক ভালোবাসা ছিল, আর আমাকে দেখলেই চ্যাট করে উঠতো, মনে হতো আর পিত্তি জ্বলে উঠছে। একবার কি হয়েছিল ঠিক মনে নেই, কিন্তু ওখানে দোষটা ইশরাতের আর আরশের ছিল। আমি দোতলার বারান্দা থেকে দেখেছিলাম উনি ইশরাতের সাথে ছিলেন। আমি ওখান থেকে সরে আসার পর কি হয়েছিল আমি জানি না। বুড়ির সব দোষ আমার উপর চাপিয়ে দিয়েছিল। সেদিন নাসির মিয়া আমাকে এক থাপ্পড় মেরেছিলেন, যে 2 দিন জ্বরে ভুগেছিলাম। আমি এখনো ভেবে পাই না আমার দোষটা কি ছিল ওখানে। বুড়ি আমার আর ইশরাতের সৌন্দর্য দিয়ে সব সময় তুলনা করত। আমার তখন কান্না আসতো, তবুও কাঁদতাম না, কারণ আমার স্ট্রং হতে হবে। মানুষের থেকে সহানুভূতি নেওয়া বন্ধ করলাম। ধীরে ধীরে এদের থেকে নিজের দূরত্ব বাড়ালাম। নিজের দুঃখ লুকাতে শুরু করলাম। দুঃখ প্রকাশ করা বন্ধ করে দিলাম। আমার দুঃখ মানুষকে দেখিয়ে কি লাভ? মানুষ মজা নেবে, কথা বলা বাড়িয়ে দিলাম। মুখে মুখে তর্ক করতে লাগলাম। কার কার কেমন লাগলো তা আমি দেখা বন্ধ করে দিলাম। আমাকে অপমান করবি তুই, তার বদলে আমি দ্বিগুণ অপমান ফিরিয়ে দিব তোকে। পেছনে কথা বলা বাদ দিলাম। মুখের উপর ইনসাল্ট করার ক্ষমতা রাখতে শুরু করলাম। একবার বলেছিলেন দিন দিন এর গঠন মরে যাচ্ছে। আমার মম কত সুন্দর। আমি বলেছিলাম তোমার মেয়ে সুন্দর হয়ে কি করবে? একে তো সাদা রং, কোনো গঠন নেই। এর তো আমার থেকে আরো খারাপ অবস্থা। সেদিন লুৎফা বেগমের মুখ কিরকম হয়েছিল বলার মতো না। আমার প্রচুর আনন্দ লেগেছিল। ভেতরে ভেতরে আমি খুশিতে মাটিতে গড়াগড়ি খেয়েছি। জীবনে প্রথমবার কথা ফিরিয়ে দিয়ে আমি বিজয়ী হওয়ার মতো আনন্দ পেয়েছিলাম। মানুষের দুঃখ দেখিয়ে সহানুভূতি নেওয়া আমার কাছে বিরক্তিকর মনে হতো। কিছু মেয়েরা আছে না, কিছু হলেই প্যা প্যা করে কান্না করে। এদের দেখলে আমার সহ্য হয় না। হাত নিষ্পিস করে পেটানোর জন্য। তুই শালি কাঁদবি কেন? আমি কাঁদি। আমার এত কষ্ট, আমি কখনো কাঁদি? আমার কান্না আসে না, আসলেও আমি ওটাকে চোখের ভেতরে আটকে দেই। বারবার নিষেধ করি বের হবি না, হলে তোকে মেরে ফেলবো। আমি গত 12 বছরে এই ঘাটা আমি কাটিয়ে উঠেছিলাম, কিন্তু